দুই বন্ধু গাছের কুল পাড়তে জঙ্গলের ভেতর ঢোকে এবং জঙ্গলের ভেতর দেখে যে একটা পোড়ো বাড়ি। সেই বাড়ি দেখে তাদের মনে কৌতূহল জাগে যে এই জঙ্গলের ভেতর এই বাড়িতে কে থাকে। তাই তারা সেই বাড়ি দেখতে যায় এবং এটাই ছিল সবথেকে বড় ভুল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আরেকটা নতুন সত্য ভৌতিক ঘটনা তোমাদের শোনাতে চলে এলাম। আজকের এই ঘটনাটা অনেক পুরনো, মোটামুটি 1975 সালের। চলো সময় নষ্ট না করে ঘটনাটা আমরা শুনে নিই। এই ঘটনাটা ঘটে শিলিগুড়িতে। তখন শিলিগুড়ির এত ডেভেলপমেন্ট ছিল না, চারিদিকে জঙ্গল আর গ্রাম ছিল। তখন টাউন বলে কিছুই ছিল না শিলিগুড়ি। আর যেখানে বাইপাসের ওই পাশে বর্তমানে যেখানে বৈকুণ্ঠপুর ফরেস্ট দেখা যায়, তখন সেই ফরেস্টটার আরও বড় আয়তন ছিল। শিলিগুড়িতে তরাই আদর্শ বিদ্যাপীঠ স্কুল সবাই চিনে। সেই সময় তরাই স্কুল থেকে বৈকুণ্ঠপুর ফরেস্টটা একদম স্পষ্ট দেখা যেত, মানে এতটাই কাছে ছিল ফরেস্টটা। দুই বন্ধু গৌড় আর দুলাল সেই স্কুলে পড়তো। একদিন তাদের স্কুলে যেতে দেরি হয়ে যায় এবং স্কুলে ক্লাস শুরু হয়ে যায়, তাই তারা ভয়ে আর স্কুলে ঢুকেনি সেদিনকার। তখন দুলাল বলল, চল এক কাজ করি, সামনে যে জঙ্গল আছে সেই জঙ্গলে অনেক কুল হয়েছে, পেরে নিয়ে আসি চল। দুই বন্ধু মিলে জঙ্গলের ভেতর ঢুকে কুল পাড়তে। ওই জঙ্গলের ভেতর অনেক কুল গাছ ছিল। তারা কুল পাড়তে পারতে না অনেকটা ভেতরে চলে যায় জঙ্গলের। গৌর মনের খুশিতে কুল পাড়ছিল। হঠাৎ তার নজরে পড়লো জঙ্গলের ভেতর কিছুটা দূরে একটা পোড়ো ভাঙা বাড়ি। গৌর দুলালকে তখন দেখে বলল, দেখ জঙ্গলের মধ্যে একটা বাড়ি। আর দুলাল তো দেখে আশ্চর্য হলো, কারণ এর আগেও তারা জঙ্গলে এসেছিল কিন্তু ওরকম বাড়ি তারা আগে দেখেনি, এই প্রথম দেখলো। দুলাল বলল, চল তো গিয়ে দেখি কী আছে। তারা দুই বন্ধু ওই বাড়িটার দিকে গেল। বাড়িটার সামনে গিয়ে দেখলো যে বাড়িটা ভাঙাচোরা, কেউ থাকে বলে মনে হয় না। বাড়িটা ছিল একতলা। এবার সামনে যে নিচের ঘরটা ছিল সেটার দরজা খোলা ছিল। আর বাড়িটার চারদিকে মাকড়সা, ঝুল, পাখির বাসা, ঝোপ জঙ্গল ভর্তি। তারা দুজনে নিচের ঘরটা ভাঙা জানালা দিয়ে ঘরটার মধ্যে উঁকি মারল, কিন্তু ওই ঘরটার মেঝে পরিষ্কার ছিল আর কিছু পুজোর সামগ্রী সাজানো ছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে এই ঘরে কেউ থাকে। ওরা দুজনেই অবাক হয়ে যায় এই ঘরের দৃশ্য দেখে। আর ঘরটার মেঝেতে কী সব লাল রং দিয়ে ছক কাটা। ঠিক সেই সময় পেছন থেকে কেউ গম্ভীর গলায় বলল, কে তোরা? এটা শুনে দুই বন্ধু ধুরমুর করে চমকে উঠল আর পিছনে ফিরে দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে। তার অনেক বড় জটা আর বড় বড় দাড়ি, লাল কাপড় পরে আছে। দুই বন্ধু এরকম দৃশ্য দেখে থমকে যায়। ওই লোকটা তোরা দাঁড়া বলে ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে বাড়ির পেছনে গেল। আর এই সুযোগে গৌড় বলল, চল পালা তাড়াতাড়ি। দুজনে মিলে ওখান থেকে রুদ্ধশ্বাসের দৌড় লাগালো এবং জঙ্গলের বাইরে যখন আসলো তখন তারা এটা নিয়ে একটু আলোচনা করলো যে কে ওই লোকটা, এর আগে তো কোনোদিনও দেখিনি তাকে। যাই হোক, পরের দিন যখন স্কুলে যায় তো তারা তাদের বাকি বন্ধুদেরও ঘটনাটা জানায়। এই ঘটনা শুনে বাকি বন্ধুদের মনে না উৎসাহ জাগে, চল তো গিয়ে দেখবো কী আছে ওখানে। তখন গৌড় আর দুলাল বলে, থাক তোরা যাস না, হয়তো ছেলে ধরা ফেলে ধরা হতে পারে, বেকার বিপদ দেখে কী লাভ। পরের দিনকার স্কুল ছুটি থাকায় অন্য দুটি ছেলে প্ল্যান করে যে তারা ওই জঙ্গলে যাবে এবং পোড়ো বাড়িটা দেখবে। সেই মতো তারা বেরিয়েও পড়ে এবং খুঁজতে খুঁজতে তারা পোড়ো বাড়িটা পেয়ে যায়। তারপর না তারা ওই জানলা দিয়ে উকি ঝুঁকি মারতে থাকে ভেতরে যে কী আছে। হঠাৎ পেছন থেকে একটা লোক এসে তাদের দুজনের দুঘাড় চেপে ধরে দুহাত দিয়ে। এবার একটা ছেলে সেই হাত কোনো মতে ছাড়িয়ে সেখান থেকে পালাতে পারে, কিন্তু দ্বিতীয় ছেলেটি আর পালাতে পারে না। এবার যে ছেলেটি পালাতে পেরেছে সে তো কোনো মতে দৌড়ে দৌড়ে সেই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে আসে এবং লোকালয়ে এসে ওখানে লোকজনকে জানায় যে জঙ্গলের ভেতর তার বন্ধুকে কেউ আটকে রেখেছে। তখন আরও 5-6 জন মিলে সেই জঙ্গলে ঢুকে ওই ছেলেটিকে খুঁজতে। এবার তারা ভেতর ঢুকে ওই পোড়ো বাড়িটি তো পায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজি করে কিন্তু ওই ছেলেটার আর কোনো হদিশ পায় না এবং ওই লোকটাকেও আর খুঁজে পাওয়া যায় না জঙ্গলের মধ্যে। তারপর আরও লোকজন আসে লোকালয় থেকে। তারা দিন রাত ছেলেটিকে খুঁজতে থাকে, কিন্তু তাও ছেলেটিকে খুঁজে পায় না। আর এদিকে ছেলেটির তো মা বাবা কাঁদতে কাঁদতে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে গৌড় আর দুলাল ওদের কাছে যখন খবরটা পৌঁছায় ওরাও বলে যে হ্যাঁ, আমরা গিয়েছিলাম ওখানে, আগের দিন তো সেখানে একটা পুরো বাড়ি ছিল, সেই বাড়ির মধ্যে একটা লোককে দেখেছিলাম। ছেলেটিকে খুঁজতে খুঁজতে 2 থেকে 3 দিন হয়ে যায়, তাও ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এবার লোকালয়ের লোকজন না আরও ভেতরে ঢুকে জঙ্গলে। এবার কিছু দূর যাওয়ার পরেই একটা রক্তমাখা জামা পাওয়া যায় এবং সেই জামাটি হচ্ছে সেই ছেলেটিরই। তারা বুঝতে পারে যে এই রক্তমাখা জামাটা যখন পাওয়া গেছে হয়তো ছেলেটি বেঁচে নেই, আর যে লোকটার বর্ণনা দিয়েছে সেই লোকটা হয়তো কোনো তান্ত্রিক ফান্ত্রিক হবে, কারণ তার ঘর থেকে তান্ত্রিকের অনেক সামগ্রী পাওয়া যায়।
এই ঘটনাটা ঘটার কিছুদিন পর সেই জঙ্গলের আশেপাশে যে কটা বাড়ি ছিল তাদের বাচ্চাদের মধ্যে কিছু অসংলগ্ন জিনিস দেখা যায়। রাতের বেলা বাচ্চা ঘুমাচ্ছে, হঠাৎ করে উঠে বসে, মা আমাকে ডাকছে, আমাকে বাইরে যেতে দাও। পরের দিন না রবির মা সবাইকে বলে যে রবি ঘুমাচ্ছিল, হঠাৎ করে সে উঠে বসে আর বলে বসে যে মা আমার নাম ধরে কেউ ডাকছে, আমাকে বাইরে যেতে দাও। আশেপাশের লোকজন তখন বলে হয়তো কোনো স্বপ্ন টপ্ন দেখেছে, তার জন্য হয়তো এমন বলছিল। যাই হোক, পরের দিন রাতে রবি ঘুমোচ্ছে, গভীর রাতের দিকে হঠাৎ তার মাও শুনতে পায় যে রবির নাম ধরে বাইরে কেউ অনেক দূর থেকে ডাকছে, রবি রবি রবি। রবির মা চমকে দেখে যে পাশে রবি নেই। রবির মা তাড়াতাড়ি রবির বাবাকে ডাকে এবং রবিকে খুঁজতে বলে। বাইরে বেরিয়ে দেখে যে গেট খোলা। তখন আশেপাশের লোকজনও চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি তারা বাইরে বেরিয়ে এসে এবং দেখে যে খুঁজে পাওয়া যাচ্ছে না রবিকে। তারাও খুঁজতে বেরোয় তখন, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন রবির মা সবাইকে বলে যে রাতের বেলা না আমি একটা আওয়াজ শুনেছি যে রবির নাম ধরে অনেক দূর থেকে জঙ্গল থেকে কে যেন ডাকছে, আর তারপরে দেখি রবি আমার পাশে নেই। পরের দিন সকালেও রবিকে খুঁজতে গ্রামের লোকজন যায়, কিন্তু তারাও পায় না। তারপর পুলিশকে জানানো হয়, পুলিশ তাদের টিম নিয়ে আসে এবং তারাও খোঁজখবর শুরু করে জঙ্গলের মধ্যে। তারা খুঁজতে খুঁজতে অনেকটা গভীরে যায় এবং একটা রক্তমাখা জামা আবার তারা পায়, আর সেই জামাটা ছিল রবির। সবাই তাদের নিজেদের সন্তানদের নিয়ে তখন আতঙ্কিত হয়ে পড়ে আর রটতে থাকে যে এই গ্রামে নিশির ডাক শুরু হয়েছে। পুলিশকে তান্ত্রিকটার বর্ণনা দেওয়া হয় এবং বর্ণনা অনুযায়ী পুলিশ তান্ত্রিকটার খোঁজখবর শুরু করে। আর এদিকে তো গ্রামের মধ্যে সবাই আতঙ্কে দিন কাটাতে থাকে আর রাত জেগে সবাই পাহারা দিতে থাকে। এরপর আরও 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু এর মধ্যে কোনো কিছু ঘটনা ঘটেনি। লোকজন যখন ভেবেই নিয়েছে যে আর কিছু ঘটনা ঘটবে না, ঠিক তার পরের দিনই ঘটে আরেকটা জিনিস। মালতী রাতের বেলা ঘুমোচ্ছে, তার বয়স আনুমানিক 13 বছর হবে। হঠাৎ গভীর রাতে তার নাম ধরে কেউ ডাকে, মালতী মালতী মালতী। হঠাৎ মালতীর বাবার ঘুম ভেঙে যায় আর দেখে মালতী ঘরের মধ্যে নেই। মালতীর বাবা ও মা দুজনেই খুঁজতে বেরোয় এবং তার সাথে তার পাড়া প্রতিবেশীরাও খুঁজতে বেরোয়, কিন্তু আগের 2 বাচ্চার মতন মালতীকেও খুঁজে পাওয়া যায় না কোথাও। তারপরের দিনকা মালতীর একটা রক্তমাখা জামা পাওয়া যায়, কিন্তু মালতীর কোনো আর খোঁজ পাওয়া যায় না। ঠিক আগের 2টা বাচ্চার সাথে যেরকম ঘটনা ঘটলো, মালতীর সাথেও একদম সেরকমই ঘটনা ঘটলো। এই অবস্থায় পুলিশও বুঝে পাচ্ছিল না যে বাচ্চাগুলো কেন নিখোঁজ হয়ে যাচ্ছে আর তাদেরকে কেনই বা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম অবস্থায় এলাকার এক বয়স্ক বুড়ি সে বলল যে এই এলাকায় একটা শ্মশানকালীর মন্দির স্থাপন করো। তখন এলাকার মানুষজন আর কোনো উপায় না দেখে সবাই টাকা ডোনেট করে মা শ্মশানকালীর একটা সুন্দর মূর্তি তৈরি করে পূজা অর্চনা করে। কিন্তু আশ্চর্যজনকভাবে মায়ের মন্দির আর মূর্তি স্থাপন করার পর সেখান থেকে আর কোনো বাচ্চা নিখোঁজ হয়নি আর এরকম আর কোনো ঘটনা ঘটেনি। এবার প্রশ্ন হলো, সেই লোকটিই বা কে ছিল আর বাচ্চাগুলোরই বা কী হলো, আর কাউকে কোনোদিন পাওয়াই গেল না। আর শ্মশানকালীর মন্দির স্থাপন করার পর কেনই বা এরকম ঘটনা আর ঘটলো না, একদম বন্ধ হয়ে গেল। এটা সম্পূর্ণ রহস্যই থেকে গেল। আজ অবধি কেউ বলতে পারেনি কেন এরকম ঘটনা ঘটেছিল। মাঝখান থেকে বাচ্চাগুলো নিরুদ্দেশ হয়ে গেল, শুধু তাদের রক্তমাখা জামাকাপড় পাওয়া গিয়েছিল। তারা শুধু তাদের মা বাবার কাছে স্মৃতি হিসাবে থেকে যায়। তো এরকম আমরা ছোটবেলায় শুনতাম রাতের বেলা নিশি ডাকতো, আর যার নাম ধরে ডাকতো তার আর রেহাই ছিল না। তো বন্ধুরা, আজকের ঘটনাটা এই পর্যন্তই শেষ করছি। তো ঘটনাটা কেমন লাগলো একটু জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। তো আবার দেখা হবে পরবর্তী ঘটনায়। তো ততদিন তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি।